প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব অষ্টাদশ শতকের প্রেক্ষাপট ও বাংলা সাহিত্য। আমাদের সামগ্রিক আলোচনা কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করবে। অষ্টাদশ শতকের যে পরিস্থিতি, পরিবেশ সূচনায় তাকে আমরা আলোচনা করব। তারপর দেখে নেব বাংলার শাসনামল কিভাবে পরিবর্তিত হয়েছে এবং সেই সূত্রে আমরা আসব বাংলার আর্থসামাজিক পরিবর্তনের দিকগুলির দিকে এবং অতঃপর কোম্পানি শাসনের সূত্রপাত হলো কিভাবে এবং বাংলার সমাজে তার কি প্রভাব পড়ল, বাংলা ভাষার পরিবর্তন কিভাবে ঘটছে অষ্টাদশ শতাব্দীতে এবং বাংলা সাহিত্যের বিভিন্ন রচনা যা অষ্টাদশ শতাব্দীতে পাওয়া যাচ্ছে সেগুলোর অত্যন্ত সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা এই পর্বে নেব। এই আলোচনাতে অষ্টাদশ শতকের প্রেক্ষাপটই মূল আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হবে। অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য সাধারণভাবে বলতে গেলে অবক্ষয়ী এবং পূর্ববর্তী শতকের অনুবর্তন এবং অনুকরণে ম্রিয়মাণ। পঞ্চদশ ষোড়শ শতকের পরবর্তী থেকে সপ্তদশ শতক হয়ে আমরা অষ্টাদশ শতকে যখন পৌঁছেছি তখন যে রূপান্তরণের পথ ধরে এসছি সেই পথ ছিল নানা রকম উত্থান পতনের সাক্ষী। বাংলার সমাজে পরিবর্তন ঘটেছে, বাংলার রাজনৈতিক পটচিত্রে পরিবর্তন ঘটেছে এবং তারই ফলে দুর্বল বাংলার যে পল্লী সমাজ সেই পল্লী সমাজের সামগ্রিক রূপান্তরণ ঘটেছে। রাজসভা, নবাবী আমল এবং অতঃপর আমরা এসে পৌঁছেছি ঔপনিবেশিক শাসনের সূচনা পর্বে। দেশকাল জুড়ে রাজনৈতিক অস্থিরতা, আর্থসামাজিক পরিস্থিতির বদল, ভূমি সম্পর্ক এবং জীবিকার বদল ঘটেছিল এই অষ্টাদশ শতাব্দীতে এবং এই যে ভূমি সম্পর্কর বদল, জীবিকার বদল, এগুলি কিন্তু পরোক্ষভাবে বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিল। কারণ আমরা জানি মধ্যযুগের সাহিত্য ছিল ধর্মীয় সাহিত্য, ধর্মভিত্তিক সাহিত্য এবং রাজসভার পরিপোষণায়, রাজসভার অনুগ্রহে সমষ্টিবাচক এই সাহিত্য রচিত হতো। একক পদাবলী সাহিত্য যেমন আমরা দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে দেখেছি এক একটা করে সাহিত্যিক প্যাটার্ন বা প্রবণতা তৈরি হচ্ছে এবং বহু কবি সেই সাহিত্যের পদাঙ্ক অনুসরণ করে পাঁচালী লিখছেন, পালা গান করছেন, অনুবাদ করছেন এবং অন্যান্য রচনা তারা সম্পন্ন করে চলেছেন। অষ্টাদশ শতকের আরেকটি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক বিষয় হলো কলকাতা যে গ্রাম ছিল সেই গ্রাম ক্রমশ বাণিজ্য নগরে পরিণত হতে থাকলো এবং নগর সংস্কৃতির পীঠস্থানে পরিণত হলো। ফলত কলকাতার জেগে ওঠা অষ্টাদশ শতাব্দীতে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করব বাংলার শাসনামল বা বাংলার যে শাসকরা তাদের খ্রিস্টাব্দ ভিত্তিক যদি একটা হিসেব আমরা নিই তাহলে সেই হিসেবটা কিরকম দেখায় এবং কোন নবাবরা বাংলার শাসন করেছিলেন তার একটা খতিয়ান আমরা প্রথমে সংক্ষেপে দেখে নেব। 1760 খ্রিস্টাব্দে আলমগীর বাদশাহ ঔরঙ্গজেব তার মৃত্যু হলে দিল্লির তখ্ত নিয়ে মোগল শাহজাদা আমির ওমরাওদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং মনে রাখতে হবে দাক্ষিণাত্য বিজয়ে ঔরঙ্গজেবের রাজকোষ যখন প্রায় শূন্য হয়ে পড়েছিল তখন বাংলার নবাবের, বাংলার দেওয়ানের পাঠানো পয়সা তাকে যথেষ্ট সাহায্য করেছিল। প্রাদেশিক অঞ্চলগুলিতে এই দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ে এবং একটা চাঞ্চল্য তৈরি হয় ক্ষমতা দখলকে কেন্দ্র করে। মুর্শিদ কুলি খাঁ দিল্লির বাদশাহের অনুগ্রহ লাভ করেছিলেন। আওরঙ্গজেবের মৃত্যুর পর 1710 খ্রিস্টাব্দে তিনি বাংলার দেওয়ান হন। তখন বাংলার সুবেদার ছিলেন শাহজাদা আজিমুদ্দিন। তথ্য অনুযায়ী বলতে গেলে মুর্শিদ কুলি খাঁ 1713 সালে বাংলার যথার্থ সুবেদার হয়েছিলেন। তার আগে 2 বছর তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই মুর্শিদ কুলি খাঁয়ের পরিচয়ের দিকে যদি তাকাই তাহলে লক্ষ্য করব এই মুর্শিদ কুলি খাঁ ছিলেন ব্রাহ্মণ সন্তান। বাল্য বয়সে তিনি ধর্মান্তরিত হন।
রাজস্ব, শাসন এবং সামরিক বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। রাজস্ব আদায়, হিসেব নিকেশ ইত্যাদি কাজে তিনি অনেক দক্ষ হিন্দু কর্মচারী নিয়োগ করেছিলেন এবং বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে আমরা পরিগণিত করতে পারি। তিনি ছিলেন নিঃসন্তান। এই মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয় 1717 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলি খাঁ প্রকৃতপক্ষে বাংলার এমন একজন দেওয়ান বা সুবেদার ছিলেন যা থেকে কিন্তু বলা যায় অষ্টাদশ শতাব্দীতে নবাবী আমলের সূত্রপাত। এবং তিনি যে একজন অত্যন্ত দক্ষ শাসনকর্তা ছিলেন তা তার রাজস্ব আদায়ের যে প্ল্যান, রাজস্ব আদায়ের যে পরিকল্পনা তার মধ্যেই স্পষ্ট হয়েছিল। আমরা ঔপনিবেশিক পর্বেও দেখেছি তারই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোটের ওপর বাস্তবায়িত হচ্ছে। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার সুবেদার হন, তার নাম সুজাউদ্দৌলা। আমরা আগেই বলেছি যে মুর্শিদ কুলি খাঁ নিঃসন্তান ছিলেন। তার জামাতা সুজাউদ্দৌলা ছিলেন একজন উচ্ছৃঙ্খল ব্যক্তিত্ব। ফলে 1717 থেকে 1732 সাল পর্যন্ত তিনি বাংলার নবাব ছিলেন বা বাংলার সুবেদার ছিলেন। এরপর তার পুত্র সরফরাজ খান বাংলার মসনদ অধিকার করলে তিনি 1732 থেকে 1740 পর্যন্ত এই বাংলার সুবেদারিত্ব করেন। মনে রাখতে হবে এই সরফরাজ খাঁ এবং সুজাউদ্দৌলার সময় থেকেই বাংলায় জমিদার, ওমরাহ এবং দেশীয় বিদেশি শ্বেতাঙ্গ ও অন্যান্য বণিক দল তারা প্রভাব বিস্তার করতে থাকে। এই প্রাথমিকভাবে প্রভাব বিস্তার যে করতে পেরেছিলেন তারা, তার কারণ এই সময়ে নবাবী যে শাসন, সেই শাসনের ব্যর্থতা এবং তাদের ঔদাসীন্য। আলীবর্দী খাঁর বিশ্বাসঘাতকতায় সরফরাজ খাঁ যুদ্ধে নিহত হয়েছিলেন এবং বুদ্ধিমান ও কর্মোদ্যোগী আলীবর্দী খাঁ উৎকোচ প্রদান করে তার সহৃদয় ব্যবহারের মাধ্যমে সরফরাজ খাঁর পক্ষে যে সমস্ত আমির ওমরাহরা ছিলেন, মানুষজন ছিলেন, তাদেরকে নিজের পক্ষে টেনে এনেছিলেন এবং প্রভুপুত্রকেও তিনি শেষ পর্যন্ত হত্যা করেন। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর প্রাথমিক পর্বে বাংলার নবাবী শাসন কিন্তু হত্যার ইতিহাসে কলঙ্কিত। আলীবর্দীর কালে বাংলায় বর্গী হাঙ্গামা ঘটেছিল, আমরা সকলেই জানি। এই সময় সমাজে লুণ্ঠন এবং নৈরাজ্য চলে। মারাঠা অশ্বারোহী সেনা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বলপূর্বক ফসলের 1/4, যাকে আমরা চৌথ বলি, তা আদায় করে বাংলাকে শ্মশানে পরিণত করা হয়। এই বর্গীদের হাঙ্গামা উপর্যুপুরি ঘটেছিল। অ্যানালস অফ রুরাল বেঙ্গলে হান্টার সাহেব এর বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং প্রচুর পল্লী গ্রামের প্রচুর মানুষকে হত্যা করে তারা, প্রচুর সম্পদ লুণ্ঠন করে এবং পল্লী গ্রামাঞ্চল নিঃস্ব হয়ে পড়ে। 1742 থেকে 1751 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যায়ক্রমিক বর্গী আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়েছিল বাংলার সমাজ। এই সময় ক্রমশ আস্তে আস্তে আমরা দেখতে পাই পর্তুগিজ এবং ওলন্দাজ বণিক যারা, অর্থাৎ ডাচ যে বণিকরা, তারা অপেক্ষাকৃত দুর্বল থাকলেও ফরাসি যারা, তারা কিন্তু কিঞ্চিত শক্তিশালী ছিল। কিন্তু সবচেয়ে শক্তিশালী ছিল ইংরেজ বণিকরা। তারা কিন্তু খুবই ক্ষমতাবান হয়ে ওঠে এই পর্যায়ে। আলীবর্দী খাঁর মৃত্যুর অব্যবহিত পরে তার অত্যন্ত আদরের দৌহিত্র, নাবালক বলা যায়, সিরাজউদ্দৌলা 1756 সালের এপ্রিল মাসে বাংলার মসনদে বসেন এবং এই সময়ের পরবর্তী থেকেই বাংলার ভাগ্যাকাশে উপনিবেশের সূর্য ক্রমশ উঠতে থাকে। বাংলার এই যে নবাবী আমল, এর যদি সমান্তরালে কয়েকটি বিষয় লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইউরোপে যে বণিক শ্রেণী, সেই বণিক শ্রেণী আধুনিক যুগের কর্ণধার হয়ে নেশন স্টেট গঠন করেছে, অর্থাৎ যাকে রুল অফ ল বলি। 1668 খ্রিস্টাব্দে এই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদির যুগ এসছে আধুনিক ইউরোপে এবং এরই 100 বছর পরে 1765 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর অবশেষে শাহ আলমের হাত থেকে 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করছে এবং ঔপনিবেশিক শাসনের সূত্রপাত ঘটছে। অর্থাৎ নবাবী আমলের শেষ হচ্ছে এবং কোম্পানি আমল শুরু হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাই
এই যে আলীবর্দী খাঁর শাসনের শেষ পর্যায়ে সিরাজদৌল্লার শাসন, এই সময়ে আমরা দেখতে পাই ক্ষমতা মদমত্ত ইংরেজ বণিকের মোকাবিলা করা দুর্বল সিরাজের পক্ষে কিন্তু অত্যন্ত অসম্ভব হয়ে উঠেছিল। অনভিজ্ঞ সিরাজদৌল্লার পক্ষে ইংরেজদের আটকানো সম্ভব ছিল না। মির্জাফর রবার্ট ক্লাইভের অনুগ্রহে নবাব হতে চেয়েছিলেন। মীর কাসেম তেমনি বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের রাজস্ব ইংরেজ বণিকদের লিখে দিয়ে মির্জাফরের স্থলাভিষিক্ত হন। 1760 থেকে 1764 পর্যন্ত তিনি এই ক্ষমতা ভোগ করেন, যদিও তার অনেক আগেই পট পরিবর্তন সম্পন্ন হয়েছে। নবাব শাসন করলেও গোটা বাংলায় ইংরেজ বণিকদের দবদবা অনেক বেড়ে গেছে। ক্লাইভের ষড়যন্ত্রে পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পতন ঘটেছিল 1757 খ্রিস্টাব্দে, এবং এইখানেই আমরা দেখতে পাই মির্জাফর তার পুত্র মিরন অসহায় সিরাজকে কি নির্মমভাবে হত্যা করে। বাংলার ইতিহাসে সে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। অর্থাৎ 1707 থেকে 1757 পর্যন্ত যে নবাবী আমল এবং 1757 থেকে 1857 পর্যন্ত যে কোম্পানি আমল, এই আমলের যে সময়কাল, এই সময়কালে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলার সমাজে ঘটে যেতে দেখি। 1765 কোম্পানি দেওয়ানি লাভ করলো এবং ক্লাইভ ও হেস্টিংসের রাজকোষ ক্রমশ ফুলে ফেঁপে উঠতে লাগলো। তার কারণ আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁর পর থেকেই বাংলার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল কর আদায়। দাক্ষিণাত্যের যুদ্ধে ঔরঙ্গজেবের রাজকোষ শূন্য হয়ে পড়েছিল, তখন বাংলা থেকেই কিন্তু রাজস্ব জুগিয়ে চলেছিলেন মুর্শিদ কুলি খান, এবং মুর্শিদ কুলি খাঁ আওরঙ্গজেবের অনুগৃহীত ছিলেন। তারই বদান্যতায় বাংলার সুবেদারিত্ব তিনি পান, এবং এই সময় থেকে পরবর্তী 50 বছর আমরা দেখেছি বাংলার পল্লী সমাজে কি নির্মম অত্যাচারের মধ্যে দিয়ে মুর্শিদ কুলি খাঁ এবং আলীবর্দী খাঁ পর্যন্ত যে সমস্ত নবাব শাসকরা ছিলেন, তাদের অনুগৃহীত হওয়া যে সমস্ত ইজারাদার, পত্তনিদার, তারা কি নির্মমভাবে বাংলার গ্রামাঞ্চলের মানুষকে শোষণ করে তাদের থেকে কর আদায় করেছিল। ক্লাইভ এবং হেস্টিংস যখন 1757 পরে এই ক্ষমতা অর্জন করেন, অর্থাৎ কোম্পানির হাতে যখন এই কর আদায় যায়, তখন তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ঘটে যায়, যার সুদূর প্রসারী ফল আমরা ঊনবিংশ শতক এবং বিংশ শতকেও দেখতে পাই। এই কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে, এবং এরই মধ্যে দিয়ে নতুন জমিদারি তন্ত্র, নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে, এবং বাংলার পল্লী সমাজ ব্যাপকভাবে পরিবর্তিত হয়। তার সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক সূত্রগুলির পরিবর্তন। মুর্শিদ কুলি খাঁ জমিদার ও জায়গিরদারদের অনেকের জমি জায়গা বন্ধ করে জমি খালাস করে নিয়েছিলেন, এবং ওড়িশার অনেক অনাবাদি জমি আবাদের জন্য তিনি ইজারা দেন, বনকর, জলকরের সত্ত্ব প্রদান করেন, এবং এই যাদের সত্ত্ব প্রদান করেন তারা অনেকেই ছিলেন মুসলিম আমির ওমরাহ। এরপর থেকেই কিন্তু এই মুসলিম আমির ওমরাহদের পতনের সূত্রপাত ঘটে। মুর্শিদ কুলি খাঁ আরো একটি জিনিস করেছিলেন, সেটা তাকে বলে মাল জামিনি। এই মাল জামিনি লাগু করার অর্থ হলো ইজারাদারদের থেকে জামিন নিয়ে চড়া রাজস্বের শর্তে জায়গির বা ইজারা প্রদান করা। কোম্পানি কিন্তু আমরা দেখতে পাই 1757 পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত পর্যন্ত অনেকটা মুর্শিদ কুলি খাঁর রাজস্ব ব্যবস্থা বা পরিকল্পনাকে গ্রহণ করে এটিকেই বহাল রেখেছিল। মুর্শিদ কুলি খাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার শাসনের দিক হচ্ছে, মুর্শিদ কুলি খাঁ তার শাসন যন্ত্র বা শাসনতন্ত্রের মধ্যে, রাজস্ব আদায়ের এই যে তন্ত্রের মধ্যে অনেক দক্ষ হিন্দু কর্মচারীকে এই ইজারা প্রদান করেছিলেন এবং তাদের সংযুক্ত করেছিলেন এই ব্যবস্থার মধ্যে। 1710 পরবর্তীকালে যখন দিল্লির শাসন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং সেই সুযোগে বাংলার সুবেদাররা অনেক স্বাধীন আচরণ করছে, অনেক বেশি রাজস্ব আদায় করছে, সেই সময় অনেক
চতুর বাঙালি ব্রাহ্মণ বৈদ্য কায়স্থদের তিনি এই কাজে নিযুক্ত করেন। এখানে তার সুবিধা হচ্ছে দিল্লি থেকে তিনি আমির ওমরহদের না আনিয়ে স্থানীয় হিন্দু যে ব্রাহ্মণ এবং বৈদ্য কায়স্থদের নিযুক্ত করার ফলে এই ব্যবস্থায় যে বিশ্বাসযোগ্যতা তা তৈরি হয় এবং তার রাজস্ব আদায়ে যে নির্মম অত্যাচার তিনি করতেন তার একটা লেজিটিমাইজেশন বা একটা বৈধীকরণ ঘটে। এই যে হিন্দু বাঙালি ব্রাহ্মণ বৈদ্য কায়স্থদের যাদের মুর্শিদ কুলি খাঁ নিযুক্ত করেছিলেন তারা ক্রমশ ফার্সি শিখে, শাসনতন্ত্রের ভাষা যেহেতু তখন ফার্সি, এই ফার্সি শিখে এই ফার্সিনবিশরাই পরবর্তীকালে 1793 চিরস্থায়ী বন্দোবস্তের পরে জমিদারে পরিণত হন। ক্লাইভ এবং হেস্টিংসের আমলে মুন্সি দেওয়ান যারা হয়েছিলেন তারাও কিন্তু ক্রমশ জমিদার হয়ে উঠেছিল এবং বাংলার চাষিদের উপর এরা রাজস্ব আদায়ের জন্য প্রবল নিপীড়ন চালাতো, বঞ্চনার শিকার হতো এই পল্লী অঞ্চলের মানুষরা। ইতিপূর্বে বাংলার পল্লী অঞ্চলের অর্থনৈতিক সূত্রগুলি কিন্তু পরিবর্তিত হয়নি, ফলে গ্রামের মানুষের খুব বেশি শাসকের কাছে যাওয়ার বা নাগরিক অঞ্চলে যাওয়ার প্রবণতা ছিল না। গ্রামগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ, ফলে সেখানের মানুষ সুখে শান্তিতে তাদের নিজস্ব যে গতিবিধি সেই গতিবিধি এক অর্থে ছিল সীমাবদ্ধ। মুর্শিদাবাদের শাসনে, মুর্শিদাবাদ যখন থেকে শাসন কেন্দ্রে পরিণত হলো তখন থেকেই মুর্শিদাবাদের রাজকোষ কিন্তু ভরে উঠতে লাগলো এই মুর্শিদ কুলি খাঁ প্রবর্তিত যে রাজস্ব ব্যবস্থা এবং তারপরে ক্লাইভ এবং হেস্টিংস যার অনুবর্তন ঘটালেন সেই রাজস্ব সংগ্রহে রাজকোষ ভরে উঠতে লাগলো। এই রাজকোষই পরবর্তীকালে ক্লাইভ এবং হেস্টিংস বিলেতে চালান দেয়। এই যে ব্যবস্থা যা বাংলায় প্রচলিত হয়েছিল মূলত গ্রামীণ অর্থনৈতিক পরিবর্তনের সূত্র ধরে, এরই ফলশ্রুতিতে জমিদার তন্ত্রের উদ্ভব হয় এবং পরবর্তীকালে এই জমিদাররা অনেক ক্ষমতাবান হয়ে ওঠে। কয়েকটি দৃষ্টান্ত দিলে এটি পরিষ্কার হবে, যেমন শেলবর্ষের শ্রীকৃষ্ণ হালদার, ময়মনসিংহ মুক্তাগাছার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, নাটোরের রঘুনন্দন, এরা সেই সম্ভ্রান্ত জমিদার যারা কিন্তু এই অর্থনৈতিক পরিবর্তনগুলোর সূত্র ধরে, রাজস্ব আদায়ের সূত্র ধরে নবাবের মন জুগিয়ে চলে তাদের অনুগৃহীত হয়ে বাংলায় নিজেদের বংশকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং অনেক পরবর্তীকালে অনেক দিন পর্যন্ত তাদের প্রভাব জারি ছিল। কোম্পানির রাজস্ব আদায়ের বিষয়টিকে যদি আরেকটু গভীরে তলিয়ে দেখি তাহলে দেখতে পাবো সাধারণ প্রজার আয়তের উপর যে নির্মম চাপ মুর্শিদ কুলি খাঁর ইজারাদাররা শুরু করেছিল তার মধ্যে এসে পড়েছিল বর্গীদের চাপ এবং কোম্পানির দেওয়ানি লাভের পর এই রাজস্ব লুণ্ঠনের মাত্রা বৃদ্ধি। ফলে একদিকে রাজস্ব আদায়ের চাপ, অপরদিকে বর্গীর যে আক্রমণ, তার ফলে লুণ্ঠন, সব মিলিয়ে বাংলার পল্লী গ্রাম একদম সর্বশান্ত হয়ে গেল এবং ফার্সিনবিশ রায় রাহানদের যে উত্থান ঘটল মুর্শিদ কুলি খাঁর হাত ধরে এবং কোম্পানির দেওয়ানি লাভের পর তাদের অনুগৃহীত হয়ে থাকার ফলে এরা কিন্তু পুরনো জমিদারি সংস্কৃতিকে পরিবর্তিত করে দিল এবং এই পুরনো জমিদারি সংস্কৃতি ক্রমশ বিলুপ্ত হতে থাকল। এর জায়গায় নতুনের উদ্ভব ঘটল না বটে, কিন্তু পুরাতনের অনুবর্তন চলতে লাগলো। একেই আমরা আসলে নবাবী আমল বলি, যে আমলে নতুন কিছু ঘটেনি পুরাতনের অনুবর্তিতা ছাড়া। কোম্পানির ভূমি রাজস্ব 1788 শতকের দ্বিতীয়ার্ধে যদি একটা হিসেব থেকে দেখা যায়, গোপাল হালদার তার বাংলা সাহিত্যের রূপরেখা গ্রন্থে বিভিন্ন সূত্র উল্লেখ করে তার কিছু তথ্য পরিসংখ্যান দিয়েছেন। কতিপয় পরিসংখ্যান উল্লেখ করলে বোঝা যাবে বাংলার গ্রামাঞ্চলের ওপর সাধারণ চাষি মানুষ, কৃষক মানুষের ওপর কি নির্মমভাবে অত্যাচার করে এই রাজস্ব আদায় করা হয়েছিল। 1765-66 খ্রিস্টাব্দে কোম্পানির ভূমি রাজস্বের পরিমাণ ছিল 1470 পাউন্ড। 1771-72 খ্রিস্টাব্দে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 2341 পাউন্ড। 1775-76 খ্রিস্টাব্দে এর পরিমাণ দাঁড়ায় 2817 পাউন্ডে এবং 1793 যখন কর্নওয়ালিস বলছেন তিনি ট্যাক্স বা রাজস্ব অনেক কমিয়ে দিয়েছেন, সেই সময় এর পরিমাণ দাঁড়িয়েছে 3400 পাউন্ড। এরই মধ্যে 1770 সালে বাংলায় মন্বন্তর হয়েছে এবং সেই মন্বন্তরে 1/3 বেশি লোক মারা গেছে
কোম্পানির রাজস্ব কিন্তু তাতে কমেনি, বরং ঊর্ধ্বমুখী হয়েছে। 1766-67 একটা হিসেব বলছে যে এই 2 বছরে বিলেত থেকে আমদানির পরিমাণ 6,24,375 পাউন্ড। কিন্তু আশ্চর্য তথ্য হলো এই, রপ্তানির পরিমাণ হলো 63,11,250 পাউন্ড। অর্থাৎ সহজভাবে বোঝা যাচ্ছে কত বেশি পরিমাণ সম্পদ বাংলা থেকে বাইরে বিলেতে চলে যাচ্ছে সেই সময়। এই সমস্ত সম্পদ রাজস্বের টাকা এবং নবাব দেওয়ানদের রাজকোষ ভর্তি হয়েছিল যে টাকা, সেই টাকা এবং সম্পদ, মণিমাণিক্য ইত্যাদি সবই কিন্তু এইভাবেই বাইরে সেই সময় পাচার হয়ে যাচ্ছিল। আমরা যদি অষ্টাদশ শতাব্দীর যুগধর্ম কিরকম ছিল তার সমাজগত একটা বিশ্লেষণ মধ্যে যাই, তাহলে দেখতে পাবো যে কোম্পানি ব্যবসায়ীদের প্রভূত ক্ষমতা এবং নির্মম রাজস্ব লুণ্ঠনে দেশীয় পাইক বরকন্দার ছোট ব্যবসায়ী যারা ছিলেন তাদের কিন্তু তারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলেন, অথবা রাজানুগৃহীত হতে বাধ্য হলেন, ধর্মান্তরিত হলেন কেউ কেউ, অনুগৃহীত হলেন কেউ কেউ, এইভাবে চলতে থাকলো। প্রচুর অর্থ রপ্তানির পথে বিলেতে ব্যাংক অফ ইংল্যান্ডের মতন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান তৈরি হলো এবং ভারতের লুণ্ঠন করা টাকা বা পুঁজির মাধ্যমে ব্রিটিশ পুঁজিবাদের ভিত্তি দৃঢ় হতে থাকলো। এই পরিবর্তনগুলো কিন্তু একটির সাপেক্ষে আর একটি হয়েছে, এইভাবেই আমাদের দেখতে হবে। দুর্দশাগ্রস্ত বাংলায় টিকে থাকলো তাহলে কারা? টিকে থাকলো এই কোম্পানি অনুগৃহীত চতুর যে ইজারাদার, ব্যবসায়ী, বেনিয়া, মুন্সি, দালাল এবং মুৎসুদ্দি যারা, তারা এবং এদের আশ্রিত কিছু উচ্চ বর্গের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা মূলত ব্রাহ্মণ ছিলেন। 1757 থেকে 1800 খ্রিস্টাব্দ আদপে কিন্তু নবাবী আমলের জের টেটেই চলল বাংলা। অবক্ষয়ী সমাজ আদর্শহীনতা স্থবিরতায় অবরুদ্ধ হয়ে উঠল, সমাজ নিশ্চল হয়ে গেল এবং প্রথম 50 বছরের জের টেনেই দ্বিতীয় 50 বছর চলতে থাকল। ঔপনিবেশিক আধুনিকতা যে অনাগত ইশারা তা মিলবে এই প্রেক্ষিতে। মধ্যযুগের সামন্ত সমাজের পতন অনিবার্য ছিল, এ কথা আমরা সবাই জানি, কিন্তু এই সামন্ততন্ত্র তাই কিন্তু বাধা দিয়েছিল বণিকতন্ত্রের উত্থানকে। অতঃপর পচা গলা সামন্ততন্ত্রের মধ্যে আর সামন্ত সমাজ টিকে থাকতে পারল না। তখন অসহায় সামন্ত সমাজ খুব অল্প প্রতিরোধের মধ্যে দাঁড়িয়ে বণিকতন্ত্রের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হল। যেমন আমরা যদি দেখব যে পলাশির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু আদপেও এত বড় যুদ্ধ ছিল না। কোম্পানির পক্ষ থেকে হয়তো 100-রও কম মানুষ তাতে নিহত হয়েছিলেন, 500-র কম বেশি মানুষ নিহত হয়েছিলেন নবাবদের পক্ষে। এইটুকু যুদ্ধের ফলে একটা গোটা এত বড় কোম্পানি এবং একটা দেশের ভাগ্য বিপর্যয়ের মধ্যে যে পড়ে গেল, তার একটা বড় কারণ হলো সেই সময়ের দেশ বা জাতি ভাবনা গড়ে ওঠেনি। অর্থাৎ নেশন স্টেট বলতে আমরা আজকের দিনে যা বুঝি, সেই সময় কিন্তু তা বোঝানো হতো না। এই যে নেশন স্টেট বা জাতি রাষ্ট্র এর উদ্ভবের একটা ভাবনা কার্যকরী হয়েছিল প্রধানত উপনিবেশের আগমনের পরবর্তীতে। সেই সময় ইজারাদারদের হাতে লাঞ্ছিত শোষিত জনসাধারণ ঔপনিবেশিক শক্তির কাছে পরাধীনতার অর্থই প্রকৃতপক্ষে বুঝতে পারেন। সিরাজদৌল্লার কাছে কোট আনকোট দেশ তাদের কাছে কোম্পানির রাজ্য হয়ে গেছে মাত্র, যেন একটা শাসকের অদল বদল ঘটেছে, নিচের তলায় কোনো পরিবর্তন ঘটেনি। এই সময় কলকাতা নগরের একই সঙ্গে উত্থান ঘটেছে এবং ভাগীরথী তীরবর্তী বিভিন্ন জনপদ ক্রমশ শক্তিশালী বা সম্পদশালী হয়ে উঠেছে, যেমন কাশিমবাজার, হুগলি, চন্দননগর ইত্যাদি। এখন আমরা যদি এই নেশন স্টেট বা জাতিরাষ্ট্র ভাবনার দিকে আরেকবার ফিরে যাই, তাহলে দেখব যে বাঙালি তৎকালীন যে নবাবরা ছিলেন তারাও প্রকৃতপক্ষে বিদেশি ছিলেন। ফলে যখন এই ক্ষমতা হস্তান্তর হলো, কোম্পানি দেওয়ানি লাভ করলো, তখন কিন্তু পল্লীগ্রামের আপামর জনসাধারণ এই শাসককে খুব একটা বিদেশি বলে ভাবেনি, বরং বিধর্মী বলে ভেবেছে।
খ্রিস্টান বিধর্মী হওয়াতে তাদের আপত্তি নিশ্চয়ই ছিল, কিন্তু বিদেশি হিসেবে তাদের আপত্তি কিন্তু খুব একটা ছিল না। কারণ নবাবরাও কেউ স্বদেশী ছিলেন না, বাঙালি ছিল না, ছিল আসলে ভাগ্যান্বেষী তুর্কি, পারসিক, আরবীয় এবং আফগানি। যেমন উদাহরণ হিসাবে বলা যায় যে মুর্শিদ কুলি খাঁ তার জন্ম ব্রাহ্মণ কুলে হলেও আশৈশব তিনি পালিত হয়েছেন পারসিক প্রভুর আশ্রয়ে, শিয়া মুসলমান হিসেবে পারস্যে। সুজাউদ্দৌল্লা আফসার তুর্কবংশীয় ছিলেন, আলীবর্দী খাঁ আরব তুর্কবংশীয় দরিদ্র একজন ভাগ্যান্বেষী ছিলেন, মির্জাফরও ভারতে আসেন ভাগ্য অন্বেষণে। অর্থাৎ এরা কেউই হোসেন শাহ নুসরাত শাহের মতন বাংলার নিজেদের লোক হয়ে উঠতে পারেননি। তুর্কি বিজয়ের সময় থেকে ত্রয়োদশ চতুর্দশ শতক থেকেই আমরা দেখেছি এই ভাগ্যান্বেষী যোদ্ধার দল বাংলায় এসেছে এবং তাদের নিজেদের ভাগ্য তারা তৈরি করেছে। এই রকমই বিদেশি মানুষেরা শাসন করেছে বাংলাকে। ফলত যখন কোম্পানির হাত বদল হলো, দেওয়ানি লাভ হলো, তখন কিন্তু এর অব্যবহিত পরে বাংলাদেশের জনসাধারণের কাছে উপনিবেশের শক্তিকে আর নতুন কোনো বিদেশি শক্তি বলে মনে হলো না। অবক্ষয়ী সমাজের আর্থ সামাজিক পরিস্থিতিও তখন বদলে গেছে। এই সময় কবি নিহাল অষ্টাদশ শতকের তৃতীয় দশকে নবাব সুজাউদ্দিনের কালে এই কবি নিহাল একজন জৈন কবি, তিনি বাঙ্গাল দেশ কি গজল এই কাব্যে এদেশের গঙ্গা তীরবর্তী রাজধানী ও ব্যবসা কেন্দ্রগুলোর একটা চমকপ্রদ বর্ণনা দিয়েছেন, যা যতটা না কবিতা তার থেকে অনেক বেশি ঐতিহাসিক সূত্রকে ধারণ করে আছে। এই সজীব বর্ণনা থেকে আমরা দেখতে পাই ভাগীরথী তীরবর্তী জনপদগুলি কিভাবে ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছিল এবং ক্রমশ বিভিন্ন বিদেশি শাসক, মানুষ, আমির, ওমরাহ এদের আগমনে একটা সজীব প্রাণবন্ত চরিত্র লাভ করেছিল। তার এই কবিতা উল্লেখ করে সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় খণ্ডে অনুবাদ করে এই অংশ থেকে তিনি বলছেন যে কি কি কথা বলেছেন এই কবি নিহাল তার কাব্যে। তিনি বলছেন, এখানে ভালো দেব মন্দির, ধর্মশালা, সুন্দর মসজিদ মিনার ছিল। সেসব প্রাসাদে চমৎকার কারুকার্য, নানা মতের অসংখ্য যোগী ভক্ত তারা নানা বেশে ঘুরে বেড়ায়। বালুচরে কাঁসার হাট বসে, সেখানে বহু ঘর তাঁতি বাস করে, তারা নানাবিধ অস্ত্র বুনন করে। কাশিমবাজার, সৈদাবাদ, হাগড়ায় অনেক লোকের বাস, সেখানে গুজরাটিরা থাকে। টুপিওয়ালা আরও নানা জাতি বাস করে, আরব, আরমানি, ইংরেজ, হাবশি, ওলন্দাজ, সিদি, ফরাসি, জার্মান এবং পাঠান মোগল সওদাগর। সেখানে বিদেশি কুঠিয়াল লাখ কোটি টাকার ব্যবসা করছে। অনেক মহালযুক্ত বাড়িতে কোম্পানি নানা বন্দরের মাল আমদানি রপ্তানি করছে। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোম্পানির ব্যবসা বাণিজ্যের সঙ্গে বিদেশি যে ব্যবসায়িক বা বণিক সম্প্রদায়ের মানুষ কত এসছিল, তারা দেশীয় যেমন ছিল বিদেশি বণিকরাও ছিল, এই তাদের সামগ্রিকভাবে একটা সজীব ছবি নিহালের কবিতায় পাই এবং তা থেকে আমরা তৎকালীন বাংলার একটা বাস্তব চিত্রও খুঁজে পাই। এখন এই যে অষ্টাদশ শতক, এই অষ্টাদশ শতকে বাংলা সাহিত্যের এবং ভাষার কি কি পরিবর্তন হলো আর সূত্রগুলোর দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল বাংলা ভাষায় ফার্সি অনুপ্রবেশের ফলে। অষ্টাদশ শতকে বাংলা ভাষার প্রচলন অনেকাংশে বেড়েছিল, যদিও মনে রাখতে হবে এই সময় নতুন কোনো সাহিত্য ধারা খুব একটা তৈরি হয়নি। শাক্ত পদাবলীর বিস্তৃত যে ধারা তাকে যদি বাদ দিই, তাহলে কোনো নতুন ধারা আমরা তখন দেখতে পাই না। এই সময়ে প্রচুর রচনা পাওয়া যায়, অনেক গ্রন্থ পুঁথি আবিষ্কৃত হয়েছে, পাওয়া গেছে খুঁজে, কিন্তু সেগুলি সবই পুনরাবৃত্তিমূলক, অর্থাৎ সপ্তদশ শতকের জের টেনে অষ্টাদশ শতকে সেই পুঁথি আবার পুনর্লিখিত হচ্ছে। কতিপয় ভারতচন্দ্রের রায়ের এবং রামেশ্বর ভট্টাচার্যের মতো কবি যারা ছিলেন তাদের রচনার মধ্যেই কেবল স্বাদ এবং গভীরতার সন্ধান পাই আমরা। এই সময় বাংলা ভাষা ফার্সি ভাষা থেকে শব্দ গ্রহণ করে সাহিত্যিক বৈচিত্র্য তৈরি করছে এবং ভাষার শক্তি এতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সপ্তদশ শতক থেকেই বৈষ্ণব লেখকরা
ছোট ছোট প্রশ্নোত্তরমূলক কর্চা, নিবন্ধ ইত্যাদি রচনা করছিলেন। এই কর্চাগুলি ছোট ছোট বাক্যে গঠিত ছিল এবং পরবর্তীকালে পর্তুগিজ এবং বাংলাভাষী রোমান ক্যাথলিক পাদ্রীরা এই গদ্য অনুসরণ করে পরবর্তীকালে পুস্তক রচনা করেছেন। সহজ এবং সরল ভাষায় স্মৃতি, জ্যোতিষ, জ্ঞানমূলক সংস্কৃত গ্রন্থগুলির সংক্ষিপ্ত অনুবাদ ক্রমশ প্রকাশিত হতে থেকেছে। এগুলিও পুনরাবৃত্তি, ষোড়শ এবং সপ্তদশ শতকের সাহিত্যিক ধারার অনুবর্তন এবং এই গ্রন্থগুলির সামগ্রিকতা বিচার করে সুকুমার সেন বলছেন, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলা গদ্যের সাধুরীতি উদ্গত হইবার লক্ষণ প্রকট হইয়াছিল। এই যে প্রশ্নোত্তরমূলক কর্চা, বৈষ্ণব তাত্ত্বিকদের বিভিন্ন গ্রন্থের, সংস্কৃত গ্রন্থের গদ্যানুবাদ, সংক্ষেপিত রূপ, এইগুলির মধ্যে কিন্তু এই গদ্য রীতির একটা ইশারাকে তিনি দেখতে পেয়েছেন। যদিও এই সময় যে পাদ্রীদের বাংলা অনুবাদ এ বাদ দিলেও অনেক আইন এবং শাসনতন্ত্রকে পরিচালনা করার জন্য বিজ্ঞাপন ইত্যাদি পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে বাংলা গদ্যের স্বরূপ অনুসন্ধান করা যায়, কিন্তু সে কথা অন্যত্র বলা যাবে। এই সময় আমরা দেখতে পাই যে অন্য ভাষার প্রভাব বাংলা ভাষার উপর পড়ছে। যেমন ফার্সি, ওড়িয়া এবং নাগরী লিপি ভদ্র ব্রাহ্মণ্য পরিবারে এবং ব্রাহ্মণ সন্তান যারা, বিশেষত যারা উচ্চবর্গের ব্রাহ্মণ্য পরিবার, তাদের কাছে শিক্ষণীয় বিষয় ছিল। কেননা এই ফার্সি ভাষা ছিল ক্ষমতার ভাষা, শাসনযন্ত্রের ভাষা, শাসনতন্ত্রকে পরিচালনা করার ভাষা। ফলে রাজানুগৃহীত মুন্সিদের ভাষা ছিল ফার্সি। এই ভাষা শিখলে কাজকর্মের সুবিধা হতো। আমরা এর একটা উজ্জ্বল উদাহরণ পাব ভারতচন্দ্রের জীবনে। সেখানে আমরা দেখতে পাই তার অগ্রজরা কিভাবে সংস্কৃতে ভারতচন্দ্রের যে আগ্রহ তার প্রতি রুষ্ট হয়েছেন এবং ভারতচন্দ্র নিজের পিতৃগৃহ ছেড়ে অন্যত্র তার কৈশোর জীবন কাটাচ্ছেন সংস্কৃত শিক্ষার জন্য। বাঙালির লেখা হিন্দুস্থানি ছোট ছোট টুকরো রচনা এই সময় পাওয়া যাবে। ব্যবহারিক গদ্য নিবন্ধ, বিশেষত ন্যায় ও স্মৃতিশাস্ত্রের টুকরো রচনা, বৈষ্ণবদের কর্চা, এগুলো পাওয়া যাবে, যেগুলোর কথা আগেও বললাম। এই কর্চাগুলোর মধ্যে গদ্যের উপাদানকে উদ্গত হতে দেখেছেন সুকুমার সেন। ভাষা শিক্ষার প্রয়োজনে বিভিন্ন বিদেশি ধর্মপ্রচারক এবং বণিকরা তারা বাংলা শব্দকোষ তৈরি করছেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছিলেন এই সময় পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুমসাও। আমরা সকলেই জানি এই রোমান অক্ষরে এই ব্যাকরণ ছাপা হয়েছিল পর্তুগালের লিসবন শহর থেকে এবং তার এই ব্যাকরণের প্রথম 40 পাতা ব্যাকরণ এবং পরবর্তীটা বাংলা ও পর্তুগিজ শব্দকোষ। এছাড়াও মানুয়েল দা আসুমসাও খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য একটা পর্তুগিজ নিবন্ধ বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন, যেটার নাম ছিল ক্রেপার শাস্ত্রের অর্থভেদ। 1743 সালে রোমান অক্ষরে লিসবন থেকে এটি প্রকাশিত হয়। এই দুটি গ্রন্থই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এই গ্রন্থ থেকে বোঝা যায় যে কিভাবে বাংলা গদ্য বিকাশের পথ আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। এই সময়ে সাহিত্যিক ধারাগুলির দিকে বিস্তারে পরবর্তীতে বলা হবে, কিন্তু যে প্রবণতাগুলি আমরা দেখেছি সেখানে দেখতে পাই সাহিত্যিক ধারার মূলত দুটি দিক, একটি নতুন এবং একটি পুরাতন ধারার অনুবর্তন। যেমন এই সময় পশ্চিমবঙ্গীয় দক্ষিণ রাঢ়ে ধর্মমঙ্গল কাহিনীর সমাদর খুব ছিল এবং ভাগীরথী তীরবর্তী নাগরিক সমাজে বিদ্যাসুন্দরের কাহিনীর প্রতি জনসমাজের আগ্রহ ছিল। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর যে কারণে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। কতিপয় নতুন ব্রতকথা ধরনের ছোট ছোট দেবী মাহাত্ম্যমূলক কথা, যেমন সত্যনারায়ণ পাঁচালী, তার বিপুল প্রচার এই সময় ঘটে। প্রচুর পুঁথি পাওয়া যায়, প্রচুর রচনা পাওয়া যায় এই সময়ের। বৈষ্ণব ধর্মের সঙ্গে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে যুক্ত বিভিন্ন সম্প্রদায় এই সময় বিকশিত হয়। তার একটি গুরুত্বপূর্ণ এমন সম্প্রদায় হচ্ছে কর্তাভজা সম্প্রদায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কর্তাভজা সম্প্রদায়দের সেই সময় খুব রমরমা ঘটেছিল। জাতি সমাজ নির্বিশেষে
সমবেত উপাসনা পদ্ধতি এখানে স্বীকৃতি পায় এবং সেই অর্থে এই কর্তাভজা সম্প্রদায় আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অষ্টাদশ শতকে আমরা দেখতে পাই শৈব যোগীদের সম্প্রদায়গত ছড়া এবং গাথা, যাকে পরবর্তীতে শাক্ত পদাবলীর বিভিন্ন পদকর্তাদের মধ্যে যার বিকাশ পরম্পরা প্রবাহমান থেকেছে, এর একটা ধারা প্রচলিত ছিল। ময়নাবতী গোপীচন্দ্রের এপিক কাহিনী, যা সারা পূর্ববঙ্গ ব্যাপী বিস্তৃত ছিল, এই সময়ে দেখা যায় এই বিখ্যাত এপিক কাহিনীর নাট্যরূপ বা নাট্যগীতিরূপ তা পাওয়া যাচ্ছে এবং নাট্যগীতিরূপের রূপান্তরিত যে রচনাগুলি, সেই রচনাগুলি অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অনেক রচিত হয়েছিল। অন্যদিকে পুরাতন ধারা, পদাবলীর ধারা, কৃষ্ণকথার ধারা, সেগুলো প্রবাহমান থেকেছে, একইভাবে পুনরাবৃত্ত হয়েছে এবং পদাবলী সংকলন, বিশেষত বৈষ্ণব পদাবলী সংকলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় অষ্টাদশ শতকে। পদামৃত সমুদ্র, পদকল্পতরু ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ। বিস্তারিত বলবার সুযোগ এখানে নেই, কিন্তু এই পদাবলী সংকলন ষোড়শ শতকের যে উজ্জ্বল ঐতিহ্য পদাবলী সাহিত্যের, তার বিস্তার হিসাবে আমরা দেখতে পাই। এবং এতকাল পর্যন্ত বৈষ্ণব পদাবলী যে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলা সাহিত্যে, তার একটা বড় কারণ অষ্টাদশ শতাব্দীর এই সংকলন গ্রন্থগুলি, যেখানে প্রচুর বৈষ্ণব পদ সংকলিত হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে পুরাতনের অনুবৃত্তি এই শতকের সাহিত্য ধারার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ যে ধারাগুলি ষোড়শ শতক সপ্তদশ শতকে ছিল, সেই ধারাগুলিরই প্রচুর রচনা এই সময় পাওয়া যায়, কিন্তু সাহিত্যিক গুণের দিক থেকে এগুলি নতুন কোনো প্রবণতাকে চিহ্নিত করে না। একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সময় বাংলা ভাষায় ফার্সির অনুপ্রবেশ ঘটা এবং দ্বিতীয়ত বাংলা শব্দকোষ তৈরি হওয়া, প্রবণতা তৈরি হওয়া এবং বাংলা গদ্য রচনার ভিত্তিপ্রস্তর আস্তে আস্তে তৈরি হচ্ছে। পদ্য থেকে গদ্যে যাচ্ছে বাংলা ভাষা। উপনিবেশ শুরু হওয়ার পরে 1800 সাল পরবর্তী আমরা কালে দেখব যে কিভাবে বাংলা গদ্য প্রাতিষ্ঠানিক উদ্যোগে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক উদ্যোগে গদ্য ধারা বিকশিত হওয়ার পূর্বে আমরা এই অষ্টাদশ শতক জুড়ে তার দ্বিতীয়ার্ধে বিশেষত তার প্রস্তুতি পর্বকে লক্ষ্য করব। এই বিষয়ে আরো বিস্তারিত পাঠ নেওয়ার জন্য সহায়ক গ্রন্থ হিসাবে গুরুত্বপূর্ণ হতে পারে সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় খণ্ড, গোপাল হালদার মহাশয়ের বাংলা সাহিত্যের রূপরীতি প্রথম খণ্ড, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এবং ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিকথা প্রথম খণ্ড।